খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। ময়না তদন্তে গন্ডগোল থাকলে ডাক্তাররা সন্তুষ্ট হয়ে সই করলেন কেন? প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের। উৎসব নয় প্রতিবাদে। দেবীপক্ষ শুরুর আগে রবি বাসরীয় সন্ধ্যায় মশাল হাতে ডাক্তাররা। নির্যাতিতার পাড়ায় পুজো হবে পুজোর মতোই, তবে বোধনের সুরেই মিলে যাবে বিচারের দাবি। টালার প্রাক্তন ওসি ও সন্দীপ ঘোষের রিমান্ড নোটে সিবিআইয়ের সব বিরোধিতা। কোনটি ঠিক? রবিবার হঠাৎই কলকাতায় অনুব্রত। শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক কি হবে? বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে ময়না তদন্ত হয়েছিল তাতে বিস্তর গন্ডগোল রয়েছে বলে মনে করছে সিবিআই। শুধু তাই নয়, জুনিয়র ডাক্তাররাও এ নিয়ে সরব হয়েছেন বারবার। মর্গের ক্লার্ক ও ডাক্তার অপূর্ব বিশ্বাসের বয়ানে অসঙ্গতি মিলেছে। প্রশ্ন উঠছে ময়না তদন্তের একাধিক গলদ নিয়েও। এর মধ্যে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী তার ফেসবুকে দুটি ছবি পাশাপাশি রেখে প্রশ্ন তুলেছেন এখানে অভিযোগ নিয়ে। বলেছেন, যদি সত্যিই গলদ থেকে থাকে তাহলে ময়না তদন্ত ঠিক করে হয়নি। অভিযোগ তোলার ডাক্তাররা রিপোর্ট নিয়ে সন্তুষ্ট হয়ে সই করলেন কেন? অরূপ লিখছেন, আরজিকর কাণ্ডে পোস্টমর্টম রিপোর্টে নাকি প্রচুর অসঙ্গতি আছে, অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে গতকাল আরজিকর মেডিকেল কলেজের যে নতুন কমিটি তৈরি করা হয়েছে তার সভাপতি, এই আন্দোলনের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতো এবং সহসভাপতি ডক্টর কিঞ্জল নন্দ সহ একাধিক আন্দোলনকারী ডাক্তাররা আছেন সেখানে। আশ্চর্যজনকভাবে সেখানে ডক্টর তিতাস পাল, ডক্টর রিয়া বেরা এবং ডক্টর রমা বেরার নাম রয়েছে সহ কোষাধ্যক্ষ, এক্সিকিউটিভ সদস্য এবং জুনিয়র প্রতিনিধি হিসেবে যারা পোস্টমর্টম টিমের সদস্য ছিলেন, এবং তারা লিখিতভাবেই জানিয়েছিলেন যে আরজিকর কাণ্ডে নির্যাতিতার পোস্টমর্টম প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয়েছে এবং তারা সন্তুষ্ট। কাউন্সিলর প্রশ্ন তোলেন, এখন তাহলে প্রশ্ন এটাই, স্বাভাবিক নয় কি যে পোস্টমর্টমে যদি গন্ডগোল হয়েই থাকে তাহলে আন্দোলনকারী ডাক্তাররা সেই পদ্ধতিতে সন্তুষ্ট হলেন কেন? আর যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে যে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ময়না তদন্তের রিপোর্টে গন্ডগোল হওয়ার সত্ত্বেও মিথ্যা কথা লিখেছেন তাদের জেলে পাঠানোর উদ্যোগের বদলে কমিটিতে স্থান দিলেন কেন? ইতিমধ্যে ময়নাতদন্তের 15টি ছবি হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। তারা মনে করছেন ওই ছবিগুলো তদন্তে গতি আনতে পারে। সূত্রের খবর, সবকটি ছবি দেহের যথেষ্ট কাছ থেকে তোলা হয়েছিল। তাতে স্পষ্ট রয়েছে শরীরের বিভিন্ন আঘাত, যৌনাঙ্গের ক্ষত, দেহ থেকে সংগ্রহ করা নমুনা, এমনকি ব্যবচ্ছেদের পরের দেহের ভিতরের আঘাতও। এর মধ্যে তৃণমূল কাউন্সিলরের এহেন অভিযোগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি শোনা হবে। সেখানে নতুন কী তথ্য দেয় সিবিআই সেদিকেই নজর রয়েছে সকলের। পিতৃপক্ষ শেষ হচ্ছে, কদিন পরই দেবীপক্ষের শুরু, আর তার আগেই ফের রবিবার প্রতিবাদের উৎসবে সামিল হলেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর ঘটনার বিচার চেয়ে এর আগে পথে নেমেছিল কলকাতা, হাতে হাতে ছিল মশাল। রবিবারের সন্ধ্যায় ফের নিজেদের মেডিকেল কলেজ থেকে একটি করে মশাল মিছিল বের করলেন জুনিয়র ডাক্তাররা। পোস্টারে লেখা আছে, পাড়ায় পাড়ায় থাকছে একসাথে, উৎসব নয় প্রতিবাদে। জুনিয়র চিকিৎসকদের তরফে এদিন অনিকেত মাহাতো বলেন, বারবার নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়ে পথে নামছি, বিচার চাইছি। এর মধ্যে সাগর দত্ত হাসপাতালের একটা ঘটনা ঘটে গেল। আমরা বলছি অতি দ্রুত রাজ্য সরকারের ব্যবস্থা করুক, না হলে আমাদের আন্দোলন আরো তীব্র হবে। 30 তারিখের পর কর্মবিরতিতে যাব। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা উঠতে চলেছে। সে প্রসঙ্গে অনিকেত জানান, এখনও আমরা শীর্ষ আদালতের উপর ভরসা রাখছি, আস্থা রাখতে চাইছি। আমরা মনে করি কারা দোষী সেই জায়গাটা যদি উঠে না আসে তাহলে আর আমাদের আস্থার জায়গা ধরে রাখতে পারবো না। অন্যদিকে সাগর দত্ত হাসপাতাল থেকেও সন্ধ্যায় মিছিলের ডাক দিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকেরা। মিছিল শেষ করবেন ডানলপ মোড়ে। আবার ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও পার্ক সার্কাস 7 পয়েন্ট পর্যন্ত মিছিল করবেন বলে জানান। বাতাসে আগমনের সুর, চারিদিকে পুজো পুজো গন্ধ। প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বছর পেরিয়ে মা দুর্গা মর্তে পা রাখছেন, তাই তার আগমনে কোনো খামতি রাখা যাবে না। এসবের মাঝে শহরে ঘটে গেছে একটা ঘৃণ্য ঘটনা। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে চেয়ে সোচ্চার লাখো লাখো মানুষ, সকলেই স্বজনহারা। এদিকে গড়িয়াহাট থেকে হাতিবাগান, নিউ মার্কেট থেকে বেহালা, সব রাস্তা মানুষেরই দখলে। তবে সেটা নির্যাতিতের বিচারের দাবিতে নয়, পুজোর কেনাকাটার ভিড়ে। বছরকার দিনে একটু একটু কেনাকাটা না করলে কি আর চলে? সবাই কি তবে সত্যিই উৎসবে ফিরল? সারা শহর ঘুরতে ঘুরতে দা ওয়াল পৌঁছেছিল নিহত ডাক্তারের নিজের পাড়ায়। সেখানে কি মানুষ অন্যবারের মতোই উৎসবে ফিরেছে, নাকি এখনো পাড়ার মেয়ের বিচারের দাবি মনে রেখে জীবনযাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে? কেমন প্রস্তুতি নির্যাতিতার পাড়ার পুজোয়? পুজো কর্তাদের সঙ্গে কথা বলেছে দা ওয়াল। পুজোর প্রস্তুতি কেমন তা জানতে চাওয়া হলে পুজো কমিটির সেক্রেটারি বলেন, প্রতিবারের মতো এবারেও একই রকম পুজো হচ্ছে। শুধু 4 দিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে তা এবারে বন্ধ থাকছে, কারণ কারোরই মনটা খুব একটা ভালো নেই। প্রতিবারের মতো এবছর আলোয় সাজিয়ে দেওয়া হচ্ছে না, বাকি মায়ের পুজো যেভাবে হয় তেমন ভাবেই হবে। পুজো প্রসঙ্গে সেখানকার স্থানীয় এক ব্যক্তি বলেন, কোথাও তো পুজো বন্ধ হচ্ছে না, তাহলে এখানেই বা কেন বন্ধ হবে বলুন? তবে হ্যাঁ, প্রতিবারের মতো হয়তো সেই জাঁকজমকটা থাকবে না, তবে পুজো তো অবশ্যই হবে।
টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালত থেকে জেল হেফাজতে পাঠানোর সময় অভিজিৎ চোট পেয়েছেন, তাকে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে রাখা হয়েছে, সেটা পৃথক ঘটনা। তবে অভিজিৎকে সন্দীপ ঘোষকে হেফাজতে চেয়ে আদালতে যে রিমান্ড লেটার পেশ করেছিল সিবিআই, তাতেই এখন বড় রকমের স্ববিরোধিতা ধরা পড়েছে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চেয়ে আদালতের রিমান্ড লেটার পেশ করার সময় সিবিআই বলেছিল আরজিকর হাসপাতালে ঘটনার ব্যাপারে টালা থানার ওসি জানতে পেরেছিলেন সকাল 10টা বেজে 3 মিনিটে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তাকে ফোন করে তা জানিয়েছিলেন। তারপরেও তিনি সিন অফ ক্রাইম তথা ঘটনাস্থলে পৌঁছতে 11টা বাজিয়ে দেন। আবার সন্দীপ ঘোষকে হেফাজতে চেয়ে সিবিআই যে আবেদন করেছিল তাতে লেখা রয়েছে আরজিকরের ঘটনার বিষয়টি সন্দীপ ঘোষ জানতে পারেন সকাল 9টা 58 মিনিটে। এই খবর জানতে পারার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পৌঁছননি, বরং হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপালের মাধ্যমে একটা ধোঁয়াশা মাখা অভিযোগ করিয়েছিলেন। তাও সেই অভিযোগ করানো হয় চিকিৎসক শিক্ষার্থীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়ার পর। নির্যাতিতদের মৃত্যুর ব্যাপারে হাসপাতাল নিশ্চিত হয়েছিল 9 আগস্ট 12টা 44 মিনিটে। দ্বিতীয়ত, সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার ব্যাপারে সিবিআই যে রিমান্ড লেটার পেশ করেছে তাতে লেখা রয়েছে প্রাক্তন অধ্যক্ষ বা এমএসডিপি প্রাক্তন অধ্যক্ষ বা এমএসবিপি সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করেননি, বরং আত্মহত্যার নতুন তথ্য খাড়া করার চেষ্টা হয়েছিল। এখন আইনজীবীদের প্রশ্ন হলো, টালার প্রাক্তন ওসির জন্য রিমান্ড লেটারে সিবিআই বলছে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে ঘটনাটা জানিয়েছিলেন। আবার সন্দীপ ঘোষের রিমান্ড নোটে বলা হচ্ছে এমএসবিপির মাধ্যমে অভিযোগ করিয়েছিলেন সন্দীপ ঘোষ। তাহলে কোনটা ঠিক? এমএসবিপির অভিযোগ যদি অস্বচ্ছ হয় তাহলে টালা থানার ওসির দায়ী কতটা? দ্বিতীয়ত, সিবিআই সন্দীপ ঘোষের রিমান্ড লেটারে বলেছে প্রাক্তন অধ্যক্ষ সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করাননি। প্রশ্ন হলো, তাহলে এফআইআর দায়ের করতে দেরি হওয়ার জন্য টালা থানার ওসির উপর পুরো দায় বর্তায় কিভাবে? প্রশ্ন হলো, তাহলে এফআইআর দায়ের করতে দেরি হওয়ার জন্য টালা থানার ওসির উপর পুরো দায় বর্তায় কিভাবে? বিশেষ করে যেখানে আত্মহত্যার নতুন তথ্য খাড়া করার চেষ্টা করা হচ্ছিল সেখানে তড়িঘড়ি এফআইআর লিখে ফেললে কি ত্রুটি থাকার আশঙ্কা থাকতো না? এখানে জানিয়ে রাখা ভালো, কলকাতা পুলিশ সূত্রে বলা হচ্ছে সেদিন হাসপাতালে যে পরিস্থিতি ছিল তাতে তাড়াহুড়ো করে এফআইআর লেখা সমীচীন ছিল না। এফআইআর লেখা সহজ কাজ নয়, তার সবকিছু মাথায় রেখে লিখতে হয়। সামান্য ত্রুটি থাকলে প্রতিপক্ষের আইনজীবী সেটিকেই হাতিয়ার করে অভিযুক্তের জামিনের আবেদন করে। 2 রিমান্ড লেটারে সিবিআই আদালতে জানিয়েছে যে সেখানে অপরাধের ঘটনা ঘটেছিল সেই টেস্ট মেডিসিনের সেমিনার হলকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছেন সন্দীপ ঘোষ ও টালার প্রাক্তন ওসি। ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। তবে ঘটনা হলো ধর্ষণ ও খুনের অভিযোগে সঞ্জয় রায় ছাড়া এখনো পর্যন্ত দ্বিতীয় কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। তারা দায়িত্ব নেওয়ার পর 48 দিন হয়ে গেল। রবিবার বিকেলে হঠাৎই কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল। বীরভূম ফেরার পর থেকেই বাড়ি রয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলন করছেন, স্থানীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকও করছেন। রবিবার বিকেলে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে কলকাতার দিকে রওনা দেন তিনি। জানা গিয়েছে দিল্লি থেকে ফেরার পর তার শরীর ভালো নেই, সে কারণে কলকাতায় আসছেন তিনি। তবে কোথায় চিকিৎসা করাবেন, ঠিক কি সমস্যা রয়েছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এদিন বিকেল নাগাদ মেয়ে সুকন্যাকে নিয়ে গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বীরভূমের বেতাজ বাদশাহ। পরনে নীল পাঞ্জাবি, জল্পনা ছড়িয়েছে কলকাতায় আসার পরকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুব্রতর বৈঠক হবে। রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবারই উত্তরবঙ্গে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা কম হলেও তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, কালীপুজোর পর ফের সক্রিয় রাজনীতির ময়দানে নামছেন অনুব্রত মণ্ডল। কালীপুজোর পর ব্লকে ব্লকে মিটিং করতে পারেন তিনি। জানা গিয়েছে এখান থেকে কোর কমিটিকে বাদ দিয়ে জেলা কমিটিকে প্রাধান্য দিতে পারেন। এখন থেকে কোর কমিটিকে বাদ দিয়ে জেলা কমিটিকে প্রাধান্য দিতে পারেন তৃণমূল নেতা। প্রসঙ্গত কিছুদিন আগেই গরু পাচার মামলায় জামিন পেয়ে প্রায় 2 বছর পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে বাড়িতেই রয়েছেন তিনি। শনিবার এক প্রস্থ বৈঠক করেছেন কাজল শেখের সঙ্গে। বীরভূমে পা রেখে তার গলায় শোনা গিয়েছে মমতা ব্যানার্জির নামও। দলের নেত্রীর প্রশংসা করেছেন তিনি। তবে অনুব্রত মণ্ডলের ঘর ওয়াপসির দিনেই বীরভূমে প্রশাসনিক বৈঠক ছিল মমতার। সাক্ষাতের জল্পনা উঠলেও শেষ পর্যন্ত সাক্ষাৎ হয়নি দুই পক্ষের।